কেরালায় এমন একটা দিন যেখানে এক যাত্রায় মিলবে তিনটে অসাধারণ অভিজ্ঞতা। প্রথমেই সামনে পড়বে বিশ্বের অন্যতম বিশাল পাখির ভাস্কর্য জটায়ু। তারপর গন্তব্য ভার্কালা, যেখানে পাহাড়ের উপর দাঁড়িয়ে একদিকে অসীম সমুদ্র আর অন্যদিকে কেরালার অপূর্ব সৌন্দর্য। অ্যালিপি থেকে শুরু করে জটায়ু, ভার্কালা হয়ে আজ আমরা পৌঁছবো কেরালার রাজধানী ত্রিবান্দ্রম। চলুন শুরু করি কেরালা ট্রাভেল সিরিজের নবম পর্ব। গুড মর্নিং বন্ধুরা, আজকে 24শে ডিসেম্বর বুধবার 2025। আমরা আমার পেছনে দেখছো এটা হচ্ছে তোমার অ্যালিপির হোটেল। এই অ্যালিপি ছেড়ে দিয়ে আজকে প্রথমে এখন আমরা চলে যাচ্ছি জটায়ু আর্ট সেন্টারের দিকে, তারপরে সেখান থেকে যাব ভার্কালা, ভার্কালা হয়ে সেখান থেকে যাব ত্রিবান্দ্রম। আজকে এই প্রোগ্রাম আছে, যেরকম আপডেট হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাক, সঙ্গে থাক। বন্ধুরা, আমরা এই হোটেল আরিয়াসে এখন এসেছি। এটা পিওর ভেজ একটি রেস্টুরেন্ট, এটা অন দা ওয়ে টু জটায়ু। এবং এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো, আর আজকের একটু এমনি স্বাভাবিক ব্রেকফাস্টই করছি, কোনো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করছি না, সবাই রুটি এবং তরকারি ব্রেকফাস্ট করছি মোটামুটি। তো এটা দেখাচ্ছি না, আমরা একদম জটায়ু আর্ট সেন্টারে গিয়ে মিট করবো। বন্ধুরা, আমরা এখন জটায়ু আর্ট সেন্টারে এসে পৌঁছেছি, ঠিক আছে। জটায়ু আর্ট সেন্টারটা জটায়ু মঙ্গলম বলে একটি জায়গায় রয়েছে। এর নিচের যে অংশে প্রথমে তোমাদেরকে এন্ট্রি টিকিট কাটতে হয়, এবং সেখানে কিন্তু বেলা করে আসলে প্রচন্ড লাইন পড়বে। আমরা অ্যালিপি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 9:30 নাগাদ। তো অ্যালিপি থেকে 104 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এখানে এসেছি। এখানে আসতে প্রায় সময় লেগেছে আমাদের 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার বেশি, কারণ একটু জলখাবার খেয়ে এলাম দেখলে। তো ওইখানে এন্ট্রি টিকিট পড়বে, ওখানে মাথা পিছু টিকিট পড়ছে 290 রুপিস। তোমরা হেঁটেও আসতে পারো, তোমরা 1 কিলোমিটার মতন হাঁটা, 860 854 মতন স্টেপ, সেটাও করতে পারো, বা আমরা কেবল কার চয়েস করেছি। এবারে যেটাই করো, ওই যে জায়গাটি দেখছো ওইখানে এয়ারপোর্টের মতন চেকিং হচ্ছে। এয়ারপোর্টের মতন চেকিং করানোর পরে তারপরে এই ঘরটিতে ঢোকানো হচ্ছে। এবং এই ঘরেতে দেখো এখানে কেবল কারের টিকিট কাটতে হবে। এখানে কি পরিমাণ লাইন পড়েছে। কেবল কার যারা করবে তাদের জন্য টোটাল 610 টাকা করে টিকিট, যারা হেঁটে উঠবে তাদের জন্য এন্ট্রি নিয়ে টোটাল 354 টাকা করে টিকিট। এই জায়গাটি শীততাপ নিয়ন্ত্রিত, ফলে অসুবিধা হওয়ার কারণ নেই। এখানে সবসময় প্রচন্ড গরম, বাইরে প্রচন্ড গরম, আর বেলা যত বাড়বে তত ভিড় বাড়বে। আর এখানে যেহেতু শবরীমালার পুজো চলছে ডিসেম্বর মাসে, কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়, এটাও আমি কিন্তু বলে রাখছি। কিন্তু এটা সত্ত্বেও এই জায়গাটিতে আসতেই হবে, কারণ বিশ্বের সব থেকে উঁচু পাখির কোন স্থপতি একমাত্র আছে জটায়ু আর্ট সেন্টার। জটায়ু এবং তার সঙ্গে একটি রাম মন্দিরও রয়েছে, রামের চরণ রয়েছে, সেটা আমরা পাহাড়ের উপরে গিয়ে দেখি। আর জটায়ু তো একটা পৌরাণিক সম্বন্ধ রয়েছে, এবং এই স্কাল্পচার এটা কে করেছে, কি বৃত্তান্ত, কত তার উচ্চতা, এগুলো আমি ওখানে গিয়ে বলবো। ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জ নেই, মোবাইল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, অল ক্যামেরা আর অ্যালাউড। বাকি আর একটা কথা বলে দিই, যেহেতু এখানে এয়ারপোর্টের মতন চেকিং হচ্ছে, ফলে এয়ারপোর্টে যে জিনিসগুলোকে অ্যালাউ করে না, যেরকম কোনো সুইট জিনিস, কোনো প্যাকেটেড খাবার ইত্যাদিগুলো ব্যাগের মধ্যে থাকলে সেগুলো অ্যালাউড নেই। জলের বোতল ইত্যাদি এগুলো অ্যালাউড হবে না। চেষ্টা করবে যে এগুলো নিচেই রেখে আসার বা গাড়িতে রেখে আসার। তো আমার সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে, এক্সপিরিয়েন্স হইতো। আমি এখন এই রোপওয়ে, যেটা বলেছিলাম যে উপর তলায় রোপওয়ের টিকিট, সেই রোপওয়ের টিকিটের কাউন্টারে এসেছি। এটা এন্ট্রি টিকিট নেওয়ার পরে এই লাইনটা, এটা একটা ছোট কি এই যে কাউন্টারটি, এই কাউন্টারটি থেকে রোপওয়ে যাওয়ার জন্য টিকিটটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই টিকিটটা নেবার পরে দেখতে হবে আবার রোপওয়ের লাইন কত বড় হয়। বন্ধুরা, এই দেখো দুটো টিকিট কেটে বসে আছে,
একটি হচ্ছে এন্ট্রি টিকিট, একটি হচ্ছে রোপওয়ে টিকিট। এবারে আমার কথাটা হচ্ছে যে লাইনটা দেখো, নিচে তো এন্ট্রি টিকিটের জন্য একটা বিশাল লাইন, তারপরে এই উপরে উঠিয়ে দেখালাম যে রোপওয়ের জন্য একটা লাইন, রোপওয়ের জন্য কাটার পরে একটা লাইন দেখ, যারা রোপওয়ে টিকিট কেটেছে এইটি হচ্ছে তাদের লাইন, কোথায় চলে গেছে সেইখান থেকে যখন ছাড়বে তারপরে এনে আমাদেরকে এই যে এইরকম বসিয়েছে, এই হচ্ছে ধরো আমার পেছনে লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের বিশাল লাইন, এখানে যত লোক বসে আছে। তারপরে এটা যখন হয়ে যাবে এদেরকে নিয়ে চলে যাবে ওই ঘরে, ওই ঘরে আর একটা লাইন করবো ওই দূরে ঘরে, যখন আমি যাব সেটা দেখাবো সেখানে। তারপরে ভগবান জানি আবার উপরে নিয়ে গিয়ে রোপওয়ের সামনে লাইন আছে কিনা বলতে পারছি না, এতগুলো স্টেপ কভার করে রোপওয়ে করে তবে উপরে যেতে পারবে। সেই জন্য বলা হচ্ছে যে সকালে বেরোনো চেষ্টা করবে, 7টা বা তার থেকেও আগে বেরোবার চেষ্টা করবে। এই সেন্টার মোটামুটি 9টা নাগাদ খোলে, 9টার অনেক আগের থেকেই এখানে লাইন পড়ে যায়। আর ডিসেম্বর মাসে প্রোগ্রামটা না রাখার চেষ্টা করবে, ডিসেম্বর মাসে শবরীমালা পূজা থাকে, ডিসেম্বর মাসে আজকে 24শে ডিসেম্বর, আজকে থেকে সমস্ত স্কুল ছুটি থাকে, কলেজ ছুটি থাকে, ফলে এখন হচ্ছে পিক সিজন। এদের রোপওয়ের সংখ্যা ভালোই, কিন্তু এরা ভিড় সামাল দিতে পারছে না। অন্য সময় এলে অক্টোবর বা অন্য কোনো সময়ে এতটা ভিড় হবে না। তাতে যদি কেউ জলখাবার বা লাঞ্চ না করে আসো তাতে কোনো অসুবিধা নেই, এদের ভেতরে অনেক ইটারিজ আছে। আমি যখন নেক্সট জায়গায় বসতে যাব তখন সেটা দেখাবো। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আবার ওখান থেকে এখানে চলে এলাম, এটা আর একটা নতুন জায়গা, এবং এই জায়গা থেকে রোপওয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমার সামনের যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই জঙ্গলের লাইনটা, এই এদেরকে রোপওয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে জায়গাতে দেখো এখানে ইটারিজ আছে, অনেকগুলো ফুড ইটারিজ আছে, টার্মিনাল 3 ক্যাফে এবং আরো অনেক কিছু রয়েছে। এখানে স্ন্যাক্স থেকে আরম্ভ করে নর্থ ইন্ডিয়ান ফুড বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। জানি না এখানে লিফটের ব্যবস্থা আছে কিনা, বাট দিস ইজ দ্য ফাইনাল স্টেজ। এবার এখান থেকে বোধ হয় আবার নিয়ে যাচ্ছে। যাই হোক, এই যে প্রসেস, এই প্রসেসটা খুবই সময় সাপেক্ষ। ওখানে আবার ছবি তোলা হচ্ছে, তো মানে ওখানে একদম এই যে জায়গাটায় লক্ষ্য করো, এই যে জায়গাতে যারা তোমরা একসঙ্গে আসছো তাদেরকে ছবি তোলা হচ্ছে। তোমরা একদম যেন ভোটার কার্ডের মতন যা যা করবার সমস্ত করে এয়ারপোর্টে চেকিং করে তারপরে ওই দিক দিয়ে ছাড়া হচ্ছে। তারা ওই দিক দিয়ে গিয়ে মনে হয় লিফট আছে কি আছে আমি জানি না, তো সেইভাবে যাবে। যখন আমি যাব তো সেটা তখন আমি দেখিয়ে দেবো। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে যখন তোমরা আসবে তখন তোমরা কিন্তু হাতে সময় নিয়ে আসবে। এখানে দুদিক থেকে আসা যায়, একটা হচ্ছে অ্যালিপি, মানে পর্যটকদের জন্য বলছি, অ্যালিপির দিক থেকে আসা যায়, আর একটা হচ্ছে ভারকালার দিক থেকে আসা যায়। ভারকালা থেকে এখানে আসতে লেস দেন 1 আওয়ারের মতন লাগে। অ্যালিপি থেকে এখানে আসতে মোটামুটি যেটা আমরা করেছি দ্যাট ইজ 2.5 আওয়ার্স থেকে 3 আওয়ার। এখন ট্রাফিক প্রচন্ড জ্যাম, তো 7টা থেকে 7:30টার মধ্যে বেরিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। যে মাসে আসো না কেন, তবে ডিসেম্বরে সব থেকে বেশি রাশ। ডিসেম্বরে এলে অনেক আগেই বেরোতে হয়, আমাদের সেটা হয়নি। আমরা 9:30 নাগাদ বেরিয়ে এসে, মানে কটা স্টেজ হচ্ছে, নিচে একটা এন্ট্রি টিকিট নিলে, ওপরে এলে ওপরে আবার একটা টিকিট নিচ্ছ, এটা নিয়ে আবার দাঁড়াচ্ছে 3 নম্বর স্টেজ, 4 নম্বরে ওদিকে বসালো, 5 নম্বরে এদিকে নিয়ে এলো, 6 নম্বরে ওখানে ছবি তুলে তারপরে তারপরে ওপরে গিয়ে লাইন কি না লাইন আমি জানি। মানে চিন্তা করো, এটা মোটামুটি তোমার সারাদিনের একটা প্রোগ্রামের মতন হয়ে গেল। খাবার কোনো অসুবিধা নেই, এখানে খাবার অনেক পাওয়া যায়, সামোসা ইত্যাদি আমি দেখলাম, ফলে সেটা হয়ে যাবে। আমি রিয়েলিস্টিক বিষয়গুলো, মাঝখানে একটা চেকিং সেটা বলতে ভুলে গেছি, এটা এয়ারপোর্টের মতন চেকিং, তো সেটা হচ্ছে। কিছু জিনিস ভেতরে অ্যালাউড নয় বলে দিলাম, মানে এয়ারপোর্টে যা যা অ্যালাউড নয় এখানেও তাই তাই অ্যালাউড নয়। এবার কথা হচ্ছে যে কত কাণ্ড করে ওপরে গিয়ে মানে রোপওয়েটা তোমরা পাবে। আর একটা বিষয় হচ্ছে এই যে বেলা হয়ে গেল, বেলা থেকে বাইরে প্রচন্ড রোদ, উপরে প্রচন্ড হিট, আমি এটাই এক্সপেক্ট করবো। তো এটা পুরো এসিতে বসে আছি, এসি থেকে হিট কেমন লাগবে আমি জানি না। এখানে ছোটখাটো দেখছি আমি খেলনা দোকানও টুকটাক রয়েছে, যে এই দিকটায় খেলনা। ফটো সেশনের পরে আমরা এখন লিফটে করে 2nd ফ্লোরে উঠছি। 2nd ফ্লোর এসে গেছে, আর এখানে দেখা যাচ্ছে রোপওয়ে স্টেশন। আবার এখানে একটা লাইন করেছে, এই যে এখান থেকে রোপওয়ে গুলো ছাড়ছে, তিনটে হলুদ রোপওয়ে আছে, এখানে এখন লাইন লাগে, তিনটে হলুদ রোপওয়ে এই লাইন করছে, তাতেই আমাদের হয়ে যাবে। আর এই চললাম রোপওয়েতে, উঠে পড়লাম। এই যে অনিতা বাবা দুজনে উঠে পড়েছে, আর ওদিকে ওদিকে ছেলেও উঠে পড়েছে, আর শুরু হয়ে গেল। প্রচন্ড গরম, রোপওয়ের ভেতরে অত্যন্ত গরম, মানে এখন যা ঠান্ডায় আমরা ছিলাম তার থেকে এটা অনেক গরম। পাহাড়ের মধ্যে কেবল কার দাঁড়িয়ে আছে, এই দেখো কত উপরে। আচ্ছা এই যে পাশ দিয়ে দেখো
এই ছোলা অবস্থাতে আমার ভয়ের থেকে গরম লাগছে। আমার ছেড়েছে, তাহলে কি হচ্ছে, জাম্পা গুলো ভাবে দুল করছে, সেই জন্য সব মানে গন্ডগোল লাগছে। তোমার কিরকম ভয় লাগছে? তোমার ভয় লাগছে? এই রাস্তা দিয়ে হেঁটে উঠা যাচ্ছে। আর ওইটা হচ্ছে কেবল কার স্টেশন। আমরা কতটা উপরে উঠে গেছি, ওই যে জটের পা দেখা যাচ্ছে, কতটা উপরে উঠে গেছি আমরা। মুখ দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে ল্যান্ডিং এর দিকে যাচ্ছি। আমরা এসে পৌঁছলাম জটায়ু আর্ট সেন্টার। এখন দেখা যাক এখানে কি দর্শনীয় এবং কিরকম ভাবে কি করতে পারি। প্রচন্ড গরম, এটুকু বলতে পারি। আর সামনে একটি বিশাল জটায়ু মূর্তি, ডেডিকেটেড টু ওম্যান সেফটি অ্যান্ড এই যে স্থানটি, এই জটায়ু আর্ট সেন্টার, এটি কিন্তু কেরালার জাদুয়া মঙ্গলম বলে একটি জায়গাতে অবস্থিত। আর এখানে জাদুয়া কোদণ্ড রামের মন্দির রয়েছে। পরিচালক রাজীব আঁচল। এই 61 ফুট লম্বা মূর্তিটি ওনার উদ্যোগে নির্মিত হয়। এই জটায়ুর যে একটি দিকের পাখা, সেই পাখাটি কিন্তু কাটা, কারণ পৌরাণিক ধারণা অনুযায়ী এই দিকের পাখাটি কিন্তু কাটা। দেখো, কারণ পৌরাণিক ধারণা অনুযায়ী রাবণ তার আঘাতে জটায়ুর কিন্তু একটা দিকের পাখা কেটে যায়। জটায়ুর চোখে দেখো একটা লেন্সের মতন আমি দেখতে পাচ্ছি। ওখানে কোনো ক্যামেরা বা কিছু আছে কিনা বলতে পারবো না। যাই হোক, এই দিকের পাখাটা কিন্তু কাটা। আর এখানে এখন একটু ছায়া তৈরি হয়েছে। আমি অন্য দিকটা দেখাবো। এই দেখো, অন্য দিকের যে পাখাটি, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে। এই পাখাগুলি কত বড় লক্ষ্য কর, অনেক বড় পাখা। আমি যদি নিচ থেকে এক একটা পাখাকে দেখি, অনেক বড় পাখা। তো একদিকের পাখা নেই আর অন্য দিকের পাখা আছে। আর রামায়ণের ইতিহাসটা তো তোমরা সবাই জানো, তৎসত্ত্বেও আমি বলবো, নিশ্চিতভাবেই বলবো। আচ্ছা, রামায়ণে যে জটায়ুর ইতিহাসটা আছে সেটা আপনারা সবাই জানেন। আমি জাস্ট আর একবার দৌড়ে দিচ্ছি। রাবণ যখন সীতাকে নিয়ে পুষ্পক রথে করে লঙ্কার দিকে যায়, তখন সীতা তো তাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে এবং তার যে গয়নাগুলি আছে একটা একটা করে ফেলতে ফেলতে যায়, যেগুলি পরবর্তীকালে রাম লক্ষ্মণ খোঁজ পায়, কিছু কিষ্কিন্ধাতেও পড়ে এবং সেই হিসাবে তারা যায়। তার মধ্যে একটি প্রথম গয়নার খোঁজ যখন তারা পায়, তখন তারা এই দক্ষিণ দিকে আসে। এবার এই দিকেতে একটি পাখি থাকতো, তার নাম হচ্ছে জটায়ু। সে যখন দেখে যে তার মাথার উপর দিয়ে একটা রথ যাচ্ছে এবং রথের মধ্যে একজন নারী সে ছাড়ো বা ছাড়া হওয়ার জন্য চিৎকার করছে, সে কিন্তু বুঝে যায় যে কোনো নারীকে অপহরণ করে রাবণ নিয়ে যাচ্ছে। এবং রাবণের রথকে ঘেরাও করে। তার বয়স তখন অনেক, সেই অবস্থাতেও সে রাবণের সঙ্গে অনেক বড় যুদ্ধ করে। অনেকবার রাবণের রথকে সে রোখার চেষ্টা করে এবং রাবণ রাজার সঙ্গে তার ঝগড়াও হয়ে যায়। রাবণ রাজা প্রথমে হেরেও যায়। পরবর্তীকালে ক্ষিপ্ত হয়ে রাবণ তার হাতের তরবারি দিয়ে একটি পাখা কেটে দেয়। এই পাখিটি হচ্ছে জটায়ু। পাখা কাটা অবস্থায় সে পাখি আর উঠতে পারে, সে এখানে পড়ে যায়। এই জায়গাতেই সেই জায়গা, এই জায়গাতে জটায়ু পড়েছিল। আমরা মোটামুটি একটা জটায়ু পরিক্রমা করে ফেলবো। প্রচন্ড রোদ্দুর, একটা জটায়ু পরিক্রমা করে নি। উপরের ওই যে নখের মতন জায়গাটি লক্ষ্য কর, এই জায়গাটি লক্ষ্য কর।
পরবর্তীকালে রাম যখন আসে, রামকে সে সীতার সন্দেশ দেয়, সীতাকে নিয়ে রাবণ এই পথে গেছে এবং দুঃখ প্রকাশ করে যে রাম, আমি যদি আজকে বৃদ্ধ অবস্থায় না হতাম তাহলে রাবণের সঙ্গে আমি লড়তাম। শুধু তোমার জন্য বসে আছি, তারপরেই তার প্রাণটা বেরিয়ে যাবে, তার রক্তপাত হয়ে গিয়েছে এবং মৃত্যুর পূর্বে তাকে রামচন্দ্র মোক্ষ প্রদান করে। তাই এই স্থানটিকে জটায়ু মঙ্গলম নামেও জানা হয়। এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখবার জন্য পরিচালক রাজীব আঁচলের নেতৃত্বে এই বিশাল একটি স্কাল্পচার তৈরি করা হয়, যেটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কোনো পাখির স্কাল্পচার। আর এইখানে একটি কোদণ্ড রামের মন্দির রয়েছে, এইখান থেকে সেই মন্দিরটি দেখা যাচ্ছে, যেখানে রামের চরণ আছে, শুনেছি এই সেই মন্দির। আমি সেখানেও যাব, দেখি যে যদি রামের চরণের কোনো দেখা পাওয়া যায়। মন্দির খোলা কি বন্ধ জানি না, এখন তো সম্পূর্ণ দুপুরবেলা, প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড গরম, তৎসত্ত্বেও তোমাদেরকে এটা দেখালাম, রোপওয়েটাও দেখালাম। আশা করছি তোমাদের ভালো লাগছে, আমার সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে, এক্সপিরিয়েন্স হইতে হবে। এখান থেকে একটু বহির্দৃশ্য দেখিয়ে নি। এই বাইরে পাহাড়ের এই উপত্যকাটা কি সুন্দর লাগছে, আর ওইখান থেকে দেখো কেবিল কার গুলো আসছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই উপত্যকাটা দারুণ লাগছে। এই মন্দিরটির নাম হচ্ছে জটায়ু রামা টেম্পল, জটায়ু রামা টেম্পল ট্রাস্ট। আর এখানে সুই ফুলে ঝুঁকতে হবে, ওকে। আর বিভিন্ন রেটস গুলো দেওয়া আছে এখানে, লক্ষ্য করো। হানারা ফিশ 1 টাইম 250, হানারা ফিশ 500, পূজা ফর শ্রী রামা 500। আচ্ছা, এখানে ফটো ভিডিও সম্পর্কে কিছু জানি না। 6টা থেকে 12টা পর্যন্ত খোলা, দেন 4:45 থেকে 7টা পর্যন্ত খোলা। আর হচ্ছে 5 ফর দ্য ফুটওয়ে টু কিপ। আমরা এসে পৌঁছলাম সেই মন্দিরে, যেখানে বলা হয় যে রাম এবং জটায়ুর মিলন হয়েছিল। এটা হচ্ছে স্বামী সাথী ইয়ান্দা সরস্বতী সীতা দেবী। এখানে রামের পায়ের ফুটপ্রিন্ট পাওয়া গেছে, এই হচ্ছে রামের পা। কত বড় পা! অ্যাকচুয়ালি আমি উল্টো দিক থেকে দেখছি, এটা এই দিক থেকে এটা দেখা উচিত। দেখো পাটা এঁকেই দেওয়া আছে। আর তাছাড়া এদিকে জটায়ুর মূর্তি ইত্যাদি আছে। আমি মেন জিনিসগুলো কভার করে নিলাম, আর এমনিতে তো এই মন্দির থেকে এই জটায়ুকে দেখাই যায়। বন্ধুরা, একটা কথা বলে দিই, এখানে যে নিচে টিকিট কাউন্টারটা আছে একদম নিচে, সেটা কিন্তু 1:30 থেকে 2:30 পর্যন্ত 1 ঘন্টা বন্ধ হয়ে যায়। তো তোমরা সেইভাবে আসবে। ওপরের যে স্কাল্পচার দর্শন, সেটা কিন্তু 5টার সময় বন্ধ হয়। আর যে মন্দিরটি আমি দেখালাম, সেটা আবার 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, 4 ঘন্টা। 4টে থেকে 6টা পর্যন্ত খোলা, মানে সন্ধ্যা আরতি হয়। আর বোধহয় 10টা থেকে 12টা পর্যন্ত খোলা, সেখানে কিন্তু সকালে আরতি হয়। আমাদের তো এখন দেখা হয়ে গিয়েছে, আমরা এখন বসে আছি যে কিউ, সে কিউ দেখো, বিশাল কিউ। আবার নিচেও আছে। এই যে এখানে আমি দেখছি প্রচন্ড সিস্টেমেটিক ভাবে কাজ হয়। আসার সময় যেরকম দেখলাম, ওখানেও দেখো প্রথমে ওই কিউটা ছাড়া হয়েছিল, তারপরে এই কিউটা ছাড়া হলো, তারপরে হয়তো এখন আমাদের টার্ন আসবে, এবং 3টে করে রোপওয়ে আসছে। একটি রোপওয়েতে 6 জন করে বসতে পারে। টোটাল এখানে 9টা রোপওয়ে আছে, তার মানে 54 জন প্যাসেঞ্জার এখান থেকে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। তবে এই রোপওয়েকে মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া কোনো বিচিত্র ব্যাপার নয়, আমার সামনেই রোপওয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখন এখানে যদি তাপমাত্রা বলো, তাহলে 37°C তাপমাত্রা, মানে আমাদের ওখানে চড়া গরম এখানে। আর সেরকম গায়ের উপরে রোদ্দুর পড়তেছে, মানে পড়লে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে। মানে যখন আসবে তখন স্যালাইন ওয়াটার নিয়ে আসতে পারো, ফেস ক্রিম ইত্যাদি, মানে রোদ্দুরের জন্য যা গগল ইত্যাদি নিয়ে আসতে হবে। ছাতা একটা আমব্রেলা আনতে পারো। আর এই আসছে আমাদের রোপওয়ে, নামাটা দেখো, চলন্ত অবস্থায় নামতে হবে। এই রোদগুলো থামবেন।
আমাদেরকে ওই অবস্থাতে উঠতে হবে, দেখা যাক আমি উঠতে পারি না। তো আমি আমাদের আসার সময় তো হলুদ, যাওয়ার সময় তো অল টাইম এলো। এবারে আমরা এখান থেকে একটা সুইচ টিপে দেওয়া হলো এবং রোপওয়ে স্টার্ট করে গেল। আর এইবারে অনিতা হচ্ছে আশা করছি, আর রোপওয়ে একটু বন্ধ হয়ে গেল। দাঁড়িয়ে আছে। তো এবার আমরা নেমে যাচ্ছি। এই দেখো আমার পছন্দের দৃশ্য। আর যারা হেঁটে নামছে তারা ওই যে সিঁড়িগুলো দিয়ে নামছে, এই যে তাদের সিঁড়ি। উঁচুতে হচ্ছে জটায়ু। বন্ধুরা, আমরা এখানেই লাঞ্চ সেরে নিচ্ছি। আমাদের লাঞ্চে সবার জন্য নিয়েছি কেরালা মিলস। এই কেরালা মিলস এর মধ্যে রয়েছে ভাত, একটা পাঁপড়, একটা তরকারি, একটা ডাল, এটা একটা কোনো সবজি হবে, একটু দই রয়েছে, সম্বার রয়েছে, বোধহয় এটা একটা সুইট হবে, আর এটা মানে এইটা বোধহয় রায়তা, এটা বোধহয় দই। এই মোটামুটি এই থালিটির দাম এখানে নিচ্ছে 200 টাকা। তো ইটস এ ভেরি নমিনাল রেট। এখানে এই ফুড কোর্টে প্রচুর লোক লাঞ্চ খেচ্ছে, প্রচুর, ঠিক আছে। ফলে এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া এখানে বাচ্চাদের জন্য গেমস এরও ব্যবস্থা আছে। এখানে কেরালিয়ান থালি ছাড়াও নর্থ ইন্ডিয়ান থালিও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আমরা এখান থেকে লাঞ্চ করে সোজা এখন গাড়িতে যখন ভারকালা যাবো তোমাদের সঙ্গে তখন মিট হবে। বন্ধুরা, আমরা এখন জটায়ু আর্ট সেন্টার থেকে বেরিয়ে ভারকালা ক্লিফের দিকে যাচ্ছি। সবরমতী মেলার জন্য ভারকালা ক্লিফে শুনছি যে প্রচন্ড ভিড় আছে। দেখা যাক কত অব্দি গাড়ি যাওয়া যায়, না হলে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। তবে আজকে ইচ্ছা আছে সানসেট আমরা কভার করবোই, সব আপডেটস পাওয়া যাবে। দেখুন কেরালার গরম দেখুন, খালি এসি চালিয়ে বসতে হবে। ন্যাশনাল হাইওয়ে 183 হয়ে যাচ্ছে। এই জায়গাটির নাম হচ্ছে কুলান্ডা। প্রত্যেকটি দোকান, প্রত্যেকটি চার্চ সেখানে প্রচন্ড ভাবে সেজে উঠেছে। কালকেই 25 ডিসেম্বর, এদের একটা বিশাল উৎসব। এই জ্যামের জন্য ট্রাফিকও আমরা যেতে পারছি প্রত্যেকটি রাস্তায়। বন্ধুরা, আমি এখন ভারকালা ক্লিফে এসে পৌঁছেছি। এইটা হচ্ছে একটা ন্যাচারাল ক্লিফ। এই ক্লিফ কেন, সেই ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন সাউথ ক্লিফে আছি, এখানে অনেক ক্যাফেজ আছে। ক্লিফ ব্যাপারটা কেন দেখো, আমি একটি জায়গায় যাচ্ছি, লক্ষ্য করো, দেখো, এই দেখো সমুদ্র, এই দেখো, এই হচ্ছে আরব সাগর, ওই হচ্ছে সূর্য। এবার দেখো ক্লিফ কেন, ব্যাপারটা বোঝো কতটা নিচে, দেখতে পেয়েছো? আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি সেখান থেকে পড়লে না আমার লাশ পুরো নিচে গিয়ে পড়বে। দেখো সমুদ্র কত নিচে, দেখো। ক্লিফ মানেটা কি? ক্লিফ মানে হচ্ছে একটা উঁচু জায়গা বা উঁচু জমি। এই জমিটি এই আরব সাগরের তীরে একটা খাম্বার মতন উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, এর ফলে এটিকে ক্লিফ বলে। আর আমার পেছনে এখন সূর্যাস্ত হচ্ছে। এই হচ্ছে আরব সাগরের শোভা। ওপর থেকে এই সানসেট দেখা একরকম অভিজ্ঞতা, আর নিচ থেকে দেখা আর এক রকম অভিজ্ঞতা। আপাতত আমি এখন ওপর থেকে দেখছি, পুরো জলটার উপরে একটা কমলা আভা। অপূর্ব। আর তার সঙ্গে এই ঢেউ আসছে। টোটাল বিচ এইদিকে দেখা যাচ্ছে, এইদিকে টোটাল বিচটা দেখুন। এটা হচ্ছে ভারকালা বিচ, যেটাকে বলা হয় ব্ল্যাক স্যান্ড বিচ। আর এই ব্ল্যাক স্যান্ড আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এইদিকে হচ্ছে সানসেট। ক্লিপ থেকে আমি আবার পরে আসবো। এবারে আমি একটু সি বিচে যাই। সি বিচ থেকে একটু দেখি যে আমার পেছনে হওয়া এই যে অপূর্ব একটা প্রাকৃতিক দৃশ্য, সেটা কিরকম লাগছে।
আমি এখন সি বিচে এসে পৌঁছেছি। আর আমার পেছনে দেখো সানসেট হচ্ছে। এই হচ্ছে আরব সাগর। আরব সাগর, আর এই হচ্ছে আমি ভারকালা বিচে আছি। এখন দেখো সমুদ্র, দেখো এক অপূর্ব অপূর্ব শোভা। আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। আর এখানে একটা বিটস হচ্ছে, এখানে যে স্যাক গুলো রয়েছে ওই স্যাক গুলোতে বিটস হচ্ছে। এখানে নিশ্চয়ই পার্টি হয়। আর যে ব্ল্যাক স্যান্ডের কথা বলেছিলাম, সেই ব্ল্যাক স্যান্ড মনে হয় এদিকে। ক্লিফের ছবি দেখো, এই হচ্ছে ক্লিফ, এই হচ্ছে ভারকালা ক্লিফ, যেখানে আমি ছিলাম, ওই জায়গায় দাঁড়িয়েছিলাম ওইখানটা। মানে এই যে উঁচু যে জমিটা, এটা কিন্তু কোনো পাহাড় নয়। এটা একটা উঁচু জমি। যাই হোক, আমি দেখছি যে এখানে ব্ল্যাক স্যান্ড আছে কিনা। আর বিচে দেখো কত জনসমাগম। আচ্ছা বন্ধুরা, যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বা কালো বালি, সেটা কিন্তু এখানে নেই। সেটা হচ্ছে এই যে ক্লিপটা, আমরা ভারকালা ক্লিপটা দেখছি, এই ক্লিপের ওদিকে, ক্লিপ পার করে, মানে এখান থেকে ধরো 2 কিলোমিটার দূরে আছে। 2 কিলোমিটার এখান থেকে গাড়ি করে যেতে পারো, বা যদি ওয়াক করে যাও তাহলে 10-15 মিনিট লাগবে। এতটা এখন টাইম দিতে পারবো কিনা বলতে পারছি না। আর এরা তো সব এখানে সব দাঁড়িয়ে রয়েছে, মানে আমার ফ্যামিলি সব এখানে আছে। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা সত্যি একটা ইয়াদগার দিন হয়ে থাকে। দূরে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না এই জায়গাটা, এখানে কিন্তু প্যারাগ্লাইডিং, একটা মোটর বোটের সঙ্গে ধরে ওই যে প্যারাগ্লাইডিং করছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে তো ক্যাফেস গুলো আছে, এই যে ক্যাফেস গুলো আছে, একতলা দোতলা ক্যাফে আছে, ক্যাফের মধ্যে বেশ ভালোই ব্যবস্থা আছে। তো এখানে বিচ লাইফ আছে। আর তাছাড়া এই যে বাইরেও এই যে জায়গাগুলোতে খাবার ব্যবস্থা আছে। ওই জেট স্কিও হচ্ছে দেখতে পাচ্ছি। তো নিচে আমি আরেকবার হয়তো আসবো এখন ক্লিপ থেকে, তবে বাকি সূর্যাস্তটা আমি ক্লিপ থেকে উপভোগ করবো ভাব।
বন্ধুরা ক্লিফের মধ্যে তৈরি হওয়া এই ক্যাফেস গুলো একটু এক্সপ্লোর করে নিই। দেখো এখানে হচ্ছে সি রক শপ সাগার এজেন্সি, এখানে মোটামুটি টুকটাক পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে বাবা কা ধাবা ফাস্ট ফুড পাওয়া যাচ্ছে, ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দারুণ। নেক্সট এখানে কিন্তু এটা পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এটা দেখো একটা ফরেস্টি স্ক্রিনি ক্যাফে, এখানে সবকিছুই মোটামুটি। বাইরে একটা চার্ট দেখতে পাচ্ছি, এই যে আক্কা ইয়োগা, আরিয়াল ইয়োগা ইত্যাদি ইত্যাদি অন বুকিং। ডেলি ইয়োগা ক্লাসেস এখানে তাও হয়নি। আর যেগুলো পাওয়া যায় এমনি খাবার হিসাবে বলছি, সিজলিং ব্রাউনি, কেক পাই, চকলেট, হট কফি, হট অ্যালমন্ড ইত্যাদি ইত্যাদি, তোমরা দেখে নাও। মোটামুটি ভালোই সিটিং আছে। কিন্তু আমি জাস্ট দু একটা দেখাচ্ছি, এখানে প্রচুর। এই যে ওপরে কি দোতলা ক্যাফে, এটা হচ্ছে ক্লিফ ওয়ে ক্যাফে, ওপরে কিন্তু ভালো আছে দ্য ক্লিফ ওয়ে ক্যাফে। এগুলো থেকে বসে গেলে এদিকে হচ্ছে সানসেটের সৌন্দর্য, আর এদিকে হচ্ছে ক্যাফে লাইফ। আর তাছাড়া এখানে শপও আছে অনেক, এই ওয়েদারে পড়ার জন্য যেরকম, সেগুলো কিন্তু রয়েছে। আর খুব সুন্দর ম্যাজেস্টিক ভিউ। আরো যদি নর্থ ক্লিফের দিকে এগিয়ে যাও তাহলে এই ধরনের দোকান, ট্যাটু স্টুডিও আমার সামনে দেখো। আর এদিকে তো সমুদ্র আছেই, সমুদ্র থেকে ক্যামেরা সরানো সত্যি মুশকিল। খুব সুন্দর ভিউ, এদের কাছে হয়তো এটা রোজকার ভিউ, কিন্তু আমরা তো এটা ফার্স্ট টাইম দেখছি। আর একটা ক্যাফে একটা পেলাম, জাস্ট মানে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে এই ভারকালা ক্লিফ কিরকম। এটা হচ্ছে গডস ওন কান্ট্রি কিচেন, অনেক বড়, একতলা দোতলা, সিটিং ক্যাপাসিটি ভালো। কি কি পাওয়া যায়? ফিশ ইন ব্যানানা লিফ, এই যে এখানে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, প্রনস পাওয়া যায়, ফিশ তন্দুর পাওয়া যায়, ফিশ গ্রিলড সি ফুড প্ল্যাটার। আর এদিকে আবার দেখো, আবার সত্যি বলা যায় না এই দৃশ্য। আবার যদি ক্যাফে লাইফের দিকে যাই, ভেতরেও দেখো হাম্পি ল্যান্ড, বাইরে হচ্ছে পিএলজি সার্ফ এন্ড ইস্টু, একটা রুফটপ ক্যাফে দেখতে পাচ্ছি, নিচে দোকান, আর এদিকে সমুদ্র। সম্ভব ভালো। আর একটা দোকান, মানে দেখো লিটল টিবেট। তার মানে আমি একটা কথা ইন শর্ট বলেছি, আমার অতটা এখন টাইম দিতে পারছি না। মোটামুটি আমরা তো এখন জীবনগ্রামের দিকে চলে যাবো এবং সেখানে অনেক জ্যাম আছে। ইন শর্ট তোমার সাউথ ক্লিপ এদিকে, নর্থ ক্লিপ হচ্ছে এদিকে নর্থ ক্লিপ, এর মাঝখানে সমস্ত দোকানে ভর্তি, মানে পুরো ক্লামসি এরিয়া, একদম ক্লামসি এরিয়া। খাবার দাবার জিনিসপত্র কোনো অসুবিধা নেই, কফি খাও। আর নিচেও আছে, সি বিচের ধারেও নিচে ক্যাফে আছে, দেখিয়েছিলাম আগেই, সেগুলো খাবে। আর এই সানসেটের শোভা ভোগ করতে। এই সমস্ত ভালো ইনফরমেশন পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে। আর এখানে একটা জনার্দন স্বামী মন্দির রয়েছে, সেটা এখন যাওয়া সম্ভব নয়, হ্যাঁ, কারণ এখন প্রচন্ড জ্যাম। তো এটাও তোমরা ভিজিট করতে পারো। আর ব্ল্যাক স্যান্ডের ব্যাপারে তোমাদেরকে বলেছি, সেটাও তোমরা গিয়ে দেখতে পারো। তবে যারা শুধুই বিচ ভালোবাসে তাদের জন্য এটা ভালো, চান করার জন্য ভালো। এখানে সুন্দর বাথিং ঘাট রয়েছে। চেঞ্জিং রুম আমি অন্তত দেখলাম না, বাট করে নিচ্ছে, ফরেনার্সরাও আছে। আমি তোমাদের ক্লিপের ওপর থেকেও দেখালাম, ক্লিপের নিচ থেকেও, মানে সি বিচটাও দেখালাম, সবটাই দেখালাম। আশা করছি এনজয় করলে। এই ধরনের ভালো ভিডিও পেতে থাকতে হবে আমার সঙ্গে, আমার ব্লগগুলো পরপর দেখতে হবে। ভারকালা থেকে তোমাদের সাথে কানেক্ট করলাম। বন্ধুরা, আমরা এখন একটা পিওর ভেজ রেস্টুরেন্টে খেতে এসেছি, আর আমি নিয়েছি দেখো কেরালা পরোটা। এটা কেরালার আর একটা বিশেষ জিনিস, এটা দেখতে অনেকটা, মানে কি বলবো, আমাদের সেই পেটাই পরোটার মতন দেখতে। দেখো কেরালা পরোটা, আর তার নিচে আর একটা নিয়েছি আমি তাওয়া পরোটা। এটা দেখাচ্ছি না, এটা নর্থ ইন্ডিয়ান। আর তার সঙ্গে নেওয়া হয়েছে এই পনির বাটার মশলা। আর আমার সঙ্গে খাচ্ছে আমার ছেলে, আর ছেলেও নিয়েছে তাওয়া পরোটা। এই ডিনারটি করে আবার আমাদের পথ চলা শুরু হবে বিমানগ্রামে আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমাদের সঙ্গে আবার আমি কানেক্ট করবো এবং আশা করবো একটা হোটেলের রিভিউ যদি দিতে পারি। একটা কথা বলবো, এই দেখুন অথেন্টিক কলা পাতার উপরে খাবার দিয়েছে। এটা কিন্তু কেরালাতে সম্ভব, একদম কেরালার অথেন্টিসিটি রক্ষা পেয়েছে। বন্ধুরা, এখন আমরা ভারকালা ক্লিপ থেকে হোটেলের দিকে যাচ্ছি। ত্রিবান্দ্রমে যে হোটেলটি আমরা পেয়েছি, দ্যাট ইজ হোটেল OKSRTC। মনে হচ্ছে কর্ণাটক গভর্নমেন্টের কোনো হোটেল। দেখা যাক কিরকম হয়। এটা ত্রিবান্দ্রম সিটির একদম ভেতরে। আজকে প্রচন্ড জ্যাম, কারণ কালকে 25 ডিসেম্বর। এখানে খ্রিস্টানের আধিক্য অত্যন্ত বেশি, প্রত্যেকটা জায়গায় চার্চ, ফলে মানে যেতেই পারছে না। আমাদের গাড়ি একদম পুরো জ্যামে গিয়ে পড়েছে, একদমই যেতে পারছি না। এইখান থেকেই জ্যাম আরম্ভ হয়ে গেছে। এই দেখুন, আর রাস্তার অবস্থা দেখুন।
দেখুন কালকে 25 ডিসেম্বর, আর এখানে প্রত্যেকটি চার্চ এবং প্রত্যেকটি রাস্তা কিভাবে সাজিয়েছে, স্বাভাবিক লাগছে। এই দেখুন কি অদ্ভুত সাজিয়েছে। প্রত্যেকটা বাড়ি এই দেখো একটা চার্চ। বন্ধুরা, আমরা এখন কেরালার রাজধানী তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রামে ঢুকে পড়েছি। বন্ধুরা, আমরা ওই ডিনার করে এখন অনেক রাত্রে এখন এই ত্রিবান্দ্রামে হোটেলে এসে পৌঁছেছি। তো এখানে দেখছি হোটেল OKSRTC বলে একটি হোটেল আমাদের এজেন্ট ব্যবস্থা করেছে। প্রত্যেকবার তোমাদেরকে আমি যে হোটেলে রিভিউ দিই, অনেস্ট রিভিউ দিই এবং সুন্দর হোটেল আমরা পাই। এজেন্টকে আমরা প্রত্যেকটি হোটেলের ভাড়া দিয়েছি, উনি আমাদেরকে কোথায় কিরকম হোটেল হবে সেটা কোন কিছু অবগত করেননি। আমরা জানি প্রত্যেকবার ভালোই হোটেল হয়, যেখানে ভালো হয় সেখানে ভালো বলেছি। আর এবারে এই ত্রিবান্দ্রামের হোটেলটি শুধু দেখো, আমি তারপরে বলছি। প্রথমত এই আমি যে রুমটিতে দাঁড়িয়ে আছি, ধরো সেটা তোমাদের কতটা স্পেসিয়াস বলে মনে হয় দেখো। তোমাদের দেখো একটা দেখাই, এই যে বেড, ঠিক আছে, এই বেডের পাশে এইটুকু জায়গা, এখানে একটা আলমিরা দেওয়া হয়েছে, আলমিরার সামনে মিরার দেওয়া হয়েছে, ভালো, ঠিক আছে। এদিকে কোনো চার্জিং পয়েন্ট নেই, বেড সাইড টেবিল নেই। ওদিকে একটি বেড সাইড টেবিল দেওয়া হয়েছে, এই একটি বেড সাইড টেবিল, তার নিচে একটি ড্রয়ার দেওয়া হয়েছে, কিন্তু এদিকেও কোনো চার্জিং পয়েন্ট নেই। এই জানলাটি কেন দেওয়া হয়েছে আমি জানি না, যাই হোক দেওয়া হয়েছে, ভালো কথা। এখানে এই দেখো, এখানে বেড, আর এই যে বেডের পাশে এখানে একটা বেসিন দেওয়া হয়েছে। তাহলে এই বেসিনে যদি কেউ হাত মুখ ধোয় সেই জল এখানে পড়বে এবং এইখানে বেড, আর এই হচ্ছে বাথরুম। তাহলে বোঝো যে এই রাস্তাটা দিয়ে তাকে বাথরুমে যেতে হয়। আর বাথরুম মানে দেখাবো আমি কিরকম, কত সুন্দর। এখানে একটি চেয়ার দেওয়া হয়েছে, এখানে একটি টেবিল দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে ইলেকট্রিক কেটল মেটল কোনো মানে বোতল মোতল কিচ্ছু দেওয়া হয়নি, একটি টিভি দেওয়া হয়েছে, সেটা ওয়ার্ক করে না। অর্থাৎ পুরো ঘরে চার্জিং পয়েন্ট যদি তুমি বলো, যেটা আমাদের প্রথম দরকার হয়, সেইটি দেওয়া হয়েছে এইখানে, যার নিচে কিছুই নেই। এখানে দেখো ফ্যান, এই যে আমি ফ্যান অন করছি, ফ্যান ঘুরছে ফুল স্পিডে। আমরা নন এসি রুম নিয়েছি, আমরা এসি বন্ধ রেখেছি, ফ্যান ঘুরছে ফুল স্পিডে, খুব সুন্দর। কিন্তু আমার এত স্পিডে আমার দরকার নেই, আমি কমাতে চাই। কিন্তু ফ্যানের কোনো রেগুলেটরের ব্যবস্থা এখানে নেই, অর্থাৎ ফ্যানটিকে ডাইরেক্ট করে দেওয়া আছে। ফ্যান না চালালে গরম, আর চালালে ঠান্ডা, যে ঠান্ডার আমার কোনো দরকার নেই। এবার কথা হচ্ছে, এই তো দেখালাম যে আর এমনই এত সুন্দর রুম যেখানে একটা সোপ পর্যন্ত প্রোভাইড করা হয়নি। অন্য যে আর একটি রুম আমরা নিয়েছি সেখানে একটা বেসিন পর্যন্ত দেওয়া হয়নি, এমনকি বাথরুমেও কোনো বেসিন দেওয়া হয়নি। সব থেকে মজার বিষয় এই যে এই হোটেলে এখানে একটা প্রথমত বললাম যে টিভিটা কোনো কাজ করছে না, দ্বিতীয়ত এখানে একটা নাইট ল্যাম্প আছে, সেই নাইট ল্যাম্পটাও কোনো কাজ করছে না। আমি দেখো এখানে সুইচ দিচ্ছি, ওই দেখো নাইট ল্যাম্পের সুইচ অন করা আছে, আর নাইট ল্যাম্প কিরকম জ্বলছে লক্ষ্য করো, নাইট ল্যাম্প জ্বলছে না।
এখানে একটা মিরার দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু এই পজিশন অফ দ্য বেসিন সেটা প্রচন্ড ভুল। আর এই যে বাথরুমে যেরকম থাকে একটি গরম জল একটি ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এই যে বাথরুম কি পরিমাণ স্পেসিয়াস বাথরুম, একজন লোক সে কি করবে আমি জানি না, একটা গিজারের ব্যবস্থা দেখছি এইটুকু একটা স্পেসের মধ্যে। মনে হয় ট্রেনের বাথরুম এইরকমই হয় বা এর থেকে একটু বড় হয়। এবং অন্য রুমে যেরকম বললাম যে একটা বেসিন অব্দি দেওয়া হয়নি আর বাথরুম থেকে ব্যাড স্মেল বেরোচ্ছে। এবারে সব থেকে মজার বিষয় কি, সব থেকে মজার বিষয় হচ্ছে যে হোটেলে যখন আমরা এলাম তখন আমাদের সঙ্গে একটা মিসবিহেভ করা, মানে একটা মিসকমিউনিকেশন হলো। তার জন্য শুধু আমাদের নয়, মানে আমাদের ড্রাইভারের সঙ্গেও একটা মিসবিহেভ হলো। সেটা কি, প্রত্যেকটা হোটেল সে যত খারাপই হোক, ধরো এই রুমটা 500 থেকে 800 টাকার হতে পারে স্বাভাবিক অবস্থায়, ক্যাপিটাল সিটি, আমরা কিন্তু ত্রিবান্দ্রম এর মতন একটা সিটিতে রয়েছি, কোনো ছোটখাটো জায়গা নয়। তো সেখানে এইরকম রুম আমি জানি না, মানে আতস কাজ দিয়ে খুঁজে হয়তো বের করতে হয়েছে। তো তার প্রত্যেকটা হোটেলে কি থাকে, মিনিমাম একটা রুম সার্ভিস থাকে। এই হোটেলে কোনো রুম সার্ভিস নেই। দ্যাট ইজ ওয়াই কোনো জলের বোতল দেওয়া হয়নি, একটি মাত্র কাঁচের গ্লাস রাখা আছে। এটা আমার যতদূর মনে হচ্ছে হোমস্টেও এর থেকে অনেক ভালো। দার্জিলিং এর হোমস্টে গুলো এর থেকে অনেক ভালো হয়, এই হচ্ছে কথা। অন্যান্য জায়গারও হয়, আমার কথা হচ্ছে কিন্তু প্রত্যেকটি জায়গাতে রুম সার্ভিস এর জন্যে, মানে অত যে আমরা লাগেজ নিয়ে এলাম, এত রাত্রে ঢুকেছি, এবং এদের যে সিঁড়ি মোটামুটি প্রায় 20খানার মতন সিঁড়ি এবং স্টিফ, তারপরে হোটেলটি গলির মধ্যে, সেখানে গাড়ি আসে না। এই পরিস্থিতিতে সমস্ত মাল আমাদেরকে তুলতে হবে, চিন্তা কর। এবং হোটেল বলছে যে এজেন্টের মাধ্যমে এই হোটেলটি আমরা পেয়েছি, সেই এজেন্টকে নাকি সমস্তটাই জানানো ছিল, কিন্তু সেই এজেন্ট আমাদের কিছুই জানেনি। তাহলে সমস্ত দোষ হচ্ছে সেই এজেন্টের দোষ। এবার আমি বলছি যে সেই এজেন্টকে, এর আগেও তার নাম নিয়েছিলাম, সেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমরা আগেও কয়েকটা ট্যুর করেছি, কিন্তু এত বাজে হোটেল আমরা কোনোদিন কোথাও পাইনি। আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা যে এজেন্টের সঙ্গে মানে করবেন, যখন করবেন, ট্যুর পার্টির সঙ্গে করছেন, ঠিক আছে, তো এই ধরনের অভিজ্ঞতার জন্য কিন্তু আপনারা রেডি থাকতে পারেন। পুরো টাকা দিয়ে আপনারা কিন্তু ভালো হোটেল পাবেন না, ঠিক আছে। ইট ইজ এ বিগ স্ক্যাম। আর যদি আমার কথা বলেন, আমি তো ওর সঙ্গে আর কোনো জায়গাতেই আগ্রহী হব না। এর আগে জলন্ধরে ওরকম একটা হোটেল আমরা পেয়েছিলাম, তো সেখানে ওর কোনো নাকি আইডিয়া ছিল না, ঠিক আছে। এর থেকে তাও ওটা একটু 19-20 ভালো, কিন্তু এর থেকে ওয়ার্স্ট আর হোটেল আমি পাইনি, ঠিক আছে। জাস্ট একটা ব্যাড রিভিউ দিয়ে আজকে ব্লগটা শেষ হলো, এবং একটা লেসনও আমরা পেলাম, এবং আপনাদেরকেও দিলাম যে আপনারা খুব সতর্ক হয়ে ট্যুর পার্টি বা এজেন্টের মাধ্যমে কিন্তু বুকিংগুলো করবেন, নাহলে নিজেরাই হোটেল বুক করুন। সব থেকে বেস্ট হচ্ছে নিজেরা বেড়ান, হ্যাঁ, থার্ড পার্টির সাহায্যে আপনারা হোটেল বুক করে রুম দেখে তবে আসুন, ঠিক আছে। আজকে ব্লগগুলি আজকে যে জায়গা দুটো আমরা কভার করেছি, একটি হচ্ছে জটায়ু আর্ট মিউজিয়াম, একটি হচ্ছে আমাদের ভারকালা ক্লিফ। এর বেশি আমরা করতে পারলাম না। তো সেই জায়গাগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন আরো ইনফরমেশন এবং ব্লগ পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং আমার পাশে থাকতে হবে। নমস্কার।